এদিকে বছরের সব থেকে বড় সুখবর আওয়ামী লীগের জন্য ম্যাজিক দেখাতে শুরু করলো শেখ হাসিনার আইনজীবী। এবার একটা দুইটা নয়, টানা 30টা মামলা থেকে জামিনের পথে শেখ হাসিনা। আমি মনে করি আমার যে সাক্ষ্য প্রমাণ যুক্তিতে যে পর্যন্ত যা এসছে তাতে আমি মনে করি আমি প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আমার এই আসামিরা খালাস পাবে। শেখ হাসিনার মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে জেরার সময় শেখ হাসিনার পক্ষের আইনজীবী মোহাম্মদ আমির হোসেন দাবি করেন যে স্বেচ্ছায় সভা জবানবন্দি দেননি রাজসাক্ষী মামুন। আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে কোনো নির্বাচন গ্রহণযোগ্য করা জাতীয়ভাবে বা আন্তর্জাতিকভাবে সম্ভব হবে না। সেখানে আওয়ামী লীগ একদিকে যেমন জানিয়ে দিয়েছে, সাবের হোসেন চৌধুরীর তরফে একদিকে যেমন স্পষ্ট জানানো হয়েছে ইউনূস সরকারের অধীনে কোনো নির্বাচনে আওয়ামী লীগ যাবে না, আওয়ামী লীগ রাজপথের আন্দোলনের মাধ্যমে ইউনূসের পতন ঘটিয়ে নির্বাচনের ব্যবস্থা করবে। আওয়ামী লীগের জনপ্রিয়তা কি দিন দিন বেড়েই চলছে? হ্যাঁ দর্শক শ্রোতা, আপনি অবাক হতে পারেন শুনে, বা আমাকে পাল্টা প্রশ্ন করতে পারেন যে আমি হঠাৎ করে এই কথা কেন বলছি সেই বিষয়ে কথা বলবো। তার আগে চলুন তিনটি ঘটনা একটু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেকগুলো ভিডিওতে হাজির হয়েছি, যার কিছুটা অংশ প্রিয় দর্শক দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রিয় দর্শক চলুন কথা না বেড়ে মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখে আসি। দেখার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ইতিমধ্যেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক চলুন একটি লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি। দর্শক, বলছিলাম আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার কথা। তিনি যে মন্তব্যটা করেছেন, এখন টেলিভিশনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল কমেছে। তিনি সম্প্রতি বেশ কয়েকশো মন্দিরে দুর্গাপূজার সময় কয়েকশো মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানো হয়েছে এবং এর পেছনে কারণ কি তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হবে সেই ঘোষণা দিয়েছেন। কিন্তু সেই মন্তব্যটা করার আগে তিনি বোধহয় একটু অসচেতন ছিলেন কিনা, সেই মন্তব্যটা করা যায় কিনা যে অসুরের মুখে দাড়ির সঙ্গে আপনি যদি ধর্মকে টেনে আনেন, মানে হিন্দু ধর্মের সঙ্গে ইসলাম ধর্মকে টেনে আনেন, সেটা কতটা সমীচীন হবে। কারণ আমরা হিন্দুরা দাড়ি রাখে না তা তো নয়। রবীন্দ্রনাথের বড় বড় দাড়ি। রবীন্দ্রনাথ নিশ্চয়ই ইসলাম ধর্মের মানুষ নন, রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু ধর্মের মানুষ। সুতরাং হিন্দুরাও দাড়ি রাখে এবং দাড়ি রাখার সঙ্গে আমরা মুসলিমরা যেভাবে দাড়ি রাখাকে নবীর সুন্নত মনে করি, সনাতন ধর্মের মানুষরা সেভাবে মানে তাদের ধর্মের মতো করে হয়তো ভাবে না, কিংবা ভিন্নভাবে ভাবে। তারাও দাড়ি রাখে, তারাও কখনো চাপ দাড়ি রাখে, খোঁচা দাড়ি রাখে, বড় দাড়ি রাখে। হিন্দু সাধু সন্ন্যাসীরা বড় বড় দাড়ি রাখে, জটা পাকা দাড়ি রাখে, বহু রকমের ব্যাপার দেখি। দাড়ির সঙ্গে ইসলামকে জড়িয়ে একজন স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য করা ঠিক কিনা এরকম সমালোচনাও আমরা হতে দেখেছি। যাই হোক, সেটা ভিন্ন ব্যাপার। এই ব্যাপারে আবার বেশি আলোচনা করতে গেলে সেটা মানে যে কারোরই ধর্মের অনুভূতি নাড়া দিতে পারে, সেই ব্যাপারে যেতে চাই না। কিন্তু আমি যে কারণেই কথাটা বললাম সেটা হচ্ছে যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলেন, সেই কথাগুলো মনে হয় যে একটু শিশুসুলভ কথা হয়ে যায়। একজন স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে মানে কঠোরতা থাকতে হয়, যে বোল্ডনেস থাকতে হয়, সেটা অনেক সময় তার ভিতরে দেখা যায় না। পুলিশের কনস্টেবলদের সঙ্গে কথা বলেন, মানে তাদেরকে তুমি সম্বোধন করেন, তুমি খাইছো কি খাইছো, টাকা বেতন নিয়ে কাকে দাও, বাবা মাকে দাও না কি করো। এই যে সহজ সরল অনুভূতি, সহজ সরল তার অভিব্যক্তি, সেই অভিব্যক্তিকে অনেকে সমালোচনাও করেন যে একজন কনস্টেবলকে আপনি তুমি বলতে পারেন কিনা। আপনি যদি প্রফেশনাল জায়গাটাকে নষ্ট করেন, আপনি কাউকে প্রকাশ্যে এরকম মানে গণমাধ্যমে যেটা রেকর্ড হচ্ছে সেখানে আপনি তুমি সম্বোধন করতে পারেন কিনা, কনস্টেবলকে আপনি কেন সম্মান দেবেন না, আপনি কেন আপনি বলবেন না, এরকম নানা সমালোচনা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। ওই কারণেই বললাম যে অনেক সময় সহজ সরলভাবে অনেক কথা বলে দেন, যেটা হয়তো হিতে বিপরীত হয়, সমালোচনা হয়, অনেক কিছু হয়। এবার তিনি যেটা বললেন, স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল কমেছে। বলেছেন নির্বাচনের আগে তা একেবারেই কমে আসবে। অর্থাৎ তিনি নিশ্চিত করছেন যে নির্বাচনের আগে আওয়ামী লীগের তৎপরতা আর থাকবে না। বাস্তবতা কি সেরকম হবে? তিনি এতটা নিশ্চিত হলেন কি করে? আর তিনি মানে তার যদি আওয়ামী লীগ সম্পর্কে কিংবা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে সম্যক ধারণা থাকতো, তাহলে কি তিনি এই ধরনের মন্তব্য করতেন যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল কমে এসেছে, তাদের কর্মকাণ্ড কমে এসেছে এবং সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায়, অর্থাৎ তার বাহিনীকে ক্রেডিট দিচ্ছেন তিনি এবং বলছেন নির্বাচনের আগে এটা আর থাকবে না, এটা একেবারেই কমে যাবে। একেবারেই কমে যাওয়া মানে হয়তো 100% থেকে 5%, 2%, 1%-এ চলে যাবে। কিন্তু সেটা কি ঘটবে? সেটা কি ঘটতে দেবে আওয়ামী লীগ? যদি আওয়ামী লীগকে নির্বাচন আপনি করতে না দেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ যদি না পায়, তাহলে আওয়ামী লীগ কি মানে চুপচাপ করে দেখবে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আপনার মনে হয়? আপনার যদি এটা মনে হয় এবং সেটা মনে করেই যদি আপনার প্রস্তুতিতে মানে থাকে, ঢিলে ঢালা ভাব থাকে, তাহলে তো আপনি নিশ্চিত করেই বিপদে পড়বেন। কারণ আওয়ামী লীগ এমন একটা দল, যে দল সম্পর্কে আলোচনা শোনা যায় এবং যে দল থেকে সম্পর্কে আলোচনাটা বেশ হৃষ্টপুষ্ট আলোচনা, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারি দল অপেক্ষা বিরোধী দল হিসেবে অনেক বেশি শক্তিশালী। বাংলাদেশের অন্যান্য দলগুলো বিরোধী দল হিসেবে কিন্তু তেমন একটা শক্তিশালী
নয় যেটা আওয়ামী লীগের 15.5 বছরে আমরা দেখেছি, কিন্তু তার ঠিক উল্টা চিত্রটা কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে। আওয়ামী লীগ সরকারি দলের চাইতে বিরোধী দল হিসেবে অনেক বেশি শক্তিশালী, এবং যেটা গত 1 বছরে কিন্তু আমরা টের পেয়েছি কোথায়? টের পেয়েছি এভাবে যে আওয়ামী লীগের হ্যাডামওয়ালা নেতাকর্মীরা যারা হ্যাডাম দেখিয়েছে 15-15.5 বছরে, নানা রকমের দুর্নীতি নৈরাজ্য করেছে, তারা অনেকে পালিয়ে গেছে কিংবা তারা অনেকে আত্মগোপনে আছে, অনেকে জেলে আছে, কিন্তু আওয়ামী লীগকে এক ধরনের টিকিয়ে রেখেছে, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক, ঝটিকা মিছিল করে হোক, বিভিন্ন রকমের কর্মকাণ্ড করে হোক, অ্যাক্টিভিজমের মাধ্যমে হোক, যারা টিকিয়ে রেখেছে তারা কিন্তু শোষিত আওয়ামী লীগ, তারা পোড় খাওয়া আওয়ামী লীগ, তারা বঞ্চিত আওয়ামী লীগ। এই বঞ্চিত আওয়ামী লীগরা আওয়ামী লীগের দুর্দিনে যেভাবে নিজেদের অবস্থান জানান দিয়েছে, এটা কিন্তু অন্যান্য দলের ক্ষেত্রে খুব একটা দেখা যায় না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো জামাতের শিবিরের মধ্যে কিছুটা দেখা যায়, বিএনপির মধ্যে অতটা দেখা যায়ই না যে পোড় খাওয়ারা দলের দুঃসময়ে দুঃসাহসিক কাজ করবে, যে দুঃসাহসিক অনেক কিছু আমরা কিন্তু গত 13-14 মাসে দেখেছি। আওয়ামী লীগ দল হিসেবে বাংলাদেশের সবথেকে পুরনো দল, সেই দল হিসেবে আওয়ামী লীগের শক্তির মূল জায়গাটাই অনেকে মনে করেন যে এই যে পোড় খাওয়া, শোষিত, বঞ্চিত, 15 বছরে নিষ্পেষিত, নিজের দলের নেতাদের দ্বারাই যারা লাঞ্ছিত, নির্যাতিত, যারা মিথ্যা মামলায় জেল খেটেছে, সেই রকম ব্যক্তিরাই কিন্তু আওয়ামী লীগের দুঃসময়ে কাণ্ডারি হয়ে দাঁড়ায়। আর একটা দলের শোষিতরা যখন দুঃসময়ে কাণ্ডারি হয়ে দাঁড়ায়, সেই দলকে যদি আপনি আন্ডার এস্টিমেট করে যদি আপনি মানে মোটামুটি লেজ গুটিয়ে বসে থাকেন, আপনার যদি কোনো প্রিপারেশন না থাকে, এবং আপনার যদি ভাষ্য এরকম হয় যে তাদের কর্মকাণ্ড কমে গেছে, নির্বাচনের আগে আর থাকবেই না, পুরো কমে যাবে, যদি ভাষ্যটা এরকম হয়, তাহলে বিপদ কিন্তু আসন্ন। এবং বিপদ আসন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য যেমন, তেমনি সরকারের জন্যও বিপদ আসন্ন। কারণ আপাত দৃষ্টিতে আওয়ামী লীগের বিভিন্ন ইতিহাস বিশ্লেষণ করে অন্তত এটুকু বলা যায় যে আওয়ামী লীগ যাই হোক শেষ পর্যন্ত মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। আর সেই জায়গায় দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি যদি আত্মতুষ্টিতে ভোগেন, তাহলে সেটা তার জন্য বেশ বড় রকমের বিপদের ব্যাপারই হবে। তিনি এই মন্তব্যটা আজকে করেছেন, পুলিশকে গাড়ি দিয়েছেন, 20টি গাড়ি উপহার দিয়েছেন, টহল গাড়ি, আরও 200টি গাড়ি নির্বাচনের আগে দেওয়া হবে সেটা বলেছেন। সেরকম সময়ে তিনি এই মন্তব্যটা করেছেন। আমার মনে হয় যে সহজ সরল জায়গা থেকে তার আরও অনেক কঠোর হওয়া উচিত। তিনি যদি কঠোর হতে পারতেন, তাহলে গত 13-14 মাসে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির যত অবনতি হয়েছে, সেই অবনতিটা হতো না। বাংলাদেশে মব সন্ত্রাসের এক ধরনের মানে কি বলবো, আধিপত্য কিংবা মানে সাম্রাজ্যবাদী যে আগ্রাসনের ব্যাপার, সেই রকম একটা মবতন্ত্রীয় আগ্রাসন যেভাবে আমাদেরকে আষ্টেপৃষ্টে ধরেছে, সেটা হতে পারতো না যদি তার অবস্থানটা আরেকটু কঠোর হতো। আমার মনে হয় যে তার অবস্থানটা কঠোর হওয়া উচিত। আর আওয়ামী লীগ সম্পর্কে তার যে ধারণা, আওয়ামী লীগের কর্মকাণ্ড সম্পর্কে তার যে ধারণা, সেই ধারণাটা মিথ্যে হয়ে গেলে তার জন্য দায়িত্ব পালন করাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। কারণ আওয়ামী লীগ এত সহজে বোধহয় ছেড়ে দেবে না। আওয়ামী লীগকে আপনি যতটা আঘাত করবেন, প্রতিঘাত মানে করার জন্য তারা তার চাইতে বেশি প্রস্তুতি নেবে, এরকমটাই ব্যক্তিগতভাবে আমার অবজারভেশনে মনে হয়েছে। বাকিটা আপনাদের ভাবনা, বাকিটা আপনাদের কৌশল, এবং আওয়ামী লীগ যারা করে তাদের রাজনৈতিক ভাবনা। তবে আমাদের প্রত্যাশা যে যার অবস্থান থেকে যাই করুক না কেন, সব সময়ের জন্য আমাদের প্রত্যাশা সেটা হচ্ছে দেশ সুস্থ থাকবে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে, সাধারণ মানুষ যারা 2 বেলা 2 মুঠো ভাত খেয়ে দিন আনে দিন উপার্জন করে বেঁচে থাকে, তাদের জীবনযাত্রা যেন ব্যাহত না হয়, তাদের জীবনযাত্রার উপরে যেন অশনি সংকেত নেমে না আসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের যে শিরোনাম, অতি আশ্চর্য একটি শিরোনাম, আপনাদের অনেকের কাছে এটি অসম্ভব বলে মনে হতে পারে। আমি ইতিহাস থেকে অন্তত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উদাহরণ দিয়ে আজকের যে শিরোনাম, সেই শিরোনামটির যথার্থতা প্রমাণের চেষ্টা করব। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শেখ হাসিনার কি আসলে আগামীতে কোনো সম্পর্ক হতে পারে কি পারে না, এগুলো একটা প্রশ্ন। 2 নম্বর হলো শেখ হাসিনা বাংলাদেশে আসার জন্য চেষ্টা করছেন, তিনি পারবেন কি পারবেন না, দ্বিতীয় প্রশ্ন। আর তার আসার ক্ষেত্রে বাংলাদেশের তিনি যদি আসতে চান, তাহলে কয়েকটার বিষয় ঘটতে হবে। প্রথমত, তার জন্য ভারত ঝুঁকি নেবে এবং তাকে বাংলাদেশে পুশিং করার জন্য ভারত দরকার হলে ইনসার্জেন্সি চালাবে, সবচেয়ে ডেঞ্জারাস একটি যাকে বলা হয় আশঙ্কা। দ্বিতীয়ত হলো যে বাংলাদেশে যারা শক্তির বলয়ে রয়েছে, আমলাতন্ত্র, তারা তাকে আহ্বান জানাবে। 3 নম্বর হলো ইরানের মতো একটা বিপ্লব হবে বাংলাদেশে, সমস্ত জনগণ আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার জন্য অপেক্ষা করবে। 4 নম্বর হলো রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি, জামাত, তারা ঐক্যবদ্ধ হয়ে যে কোনো একটা কারণে শেখ হাসিনাকে আনবে। 5 নম্বর হলো ডক্টর মোহাম্মদ ইউনূস যে কোনো একটা সময় তিনি মনে করবেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে আনা উচিত, যেভাবে জিয়াউর রহমান সাহেব মনে করেছিলেন আনা উচিত, এবং সেক্ষেত্রে শেখ হাসিনা বাংলাদেশে চলে আসবেন, সরকার থেকে প্রোটেকশন দেবে। তারপর কি হবে না হবে সেটা পরের ব্যাপার। এই বিষয়গুলো যে হতে পারে সেগুলো আপনারা মোরালের সবাই ইতিহাস দেখলে বুঝতে পারবেন। তো আমি ওই যে একেবারে সর্বশেষ যেটি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার সম্পর্ক এবং তার ফিরে আসা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমত হলো যে একটা আমরা বিখ্যাত কথা, তোমার বুদ্ধিবে যে গোকুলে বাড়ি শেষে। আপনার ঘরের মধ্যে যে রয়েছে আপনার স্ত্রী, পুত্র, সন্তান থেকে শুরু করে আপনার একান্ত আপনজন, তারাই আপনার শত্রু। আপনি মহাভারতের যুদ্ধের কথা বলেন,
ইলিয়াড এবং ওডিসির কথা চিন্তা করেন, আরও যা কিছু চিন্তা করেন, আপনি দেখবেন যে এর সবই ছিল ভাতৃঘাতী এবং আত্মীয় স্বজনের মধ্যে, বন্ধু বান্ধবের মধ্যে ভুল বুঝাবুঝি, শত্রুতার কারণে এরকম বিশ্বযুদ্ধের মতো ঘটনা ঘটেছে। প্রাচীন যুগে তার বিশ্বযুদ্ধ সম্ভব ছিল না, সবচেয়ে প্রলয়ঙ্কারী যুদ্ধগুলো তখন সেই সময়টাতে হয়েছে। এই হলো এক। 2 নম্বর হলো যে মানুষের জীবনে সবচেয়ে আশ্চর্যজনকভাবে পৃথিবীর সবচেয়ে যত বড় মানুষ, মানে লেদু কেদু ধলা নয়, সাধারণ মানুষ নয়, আলেকজান্ডারের মতো মানুষ বা আরও অনেক বড় মানুষ, তারা যে কর্মগুলো করেছেন সেখানে তাদের জীবন যারা বাঁচিয়েছেন, দেখা গেল যে সবচেয়ে তাদের যে ডেড এনিমি, শত্রু, সেই শত্রু তাদেরকে বাঁচিয়েছে, শত্রু তাদেরকে মারেনি। আবার তারা যে বন্ধুত্ব করেছে সারা জীবন, 10 বছর, 15 বছর, 20 বছর যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদেরকে তারা বন্ধু বানিয়েছে, সন্ধি করেছে। তো সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শেখ হাসিনার বন্ধুত্ব হওয়া এটা কোনো বিষয় না। ইতিহাসে এরকম হাজার হাজার ঘটনা ঘটেছে, তার কয়েকটি ঘটনা বলবো। 2 নম্বর হলো যে এখন যদি আপনি বাংলাদেশে ধরেন, এই মুহূর্তে ধরেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সেফ এক্সিটের কথা চিন্তা করেন, তিনি ক্ষমতা হস্তান্তর করতে চান একটি সুসংবদ্ধ রাজনৈতিক দলের হাতে। আপনার কাছে কি মনে হয় কোন রাজনৈতিক দলটি সবচেয়ে সংখ্যাধিক্য? এখনও তাদের কমান্ড আছে, এখন তাদের নেতা আছে, এখন তাদের নেতার হুকুমে কর্মীরা, যাকে বলা হয়, রাস্তায় নামে, এবং যিনি প্রধান সেনাপতি, দলের প্রধান, আপনি তারেক রহমান সাহেব, জামাতের আমির, জিএম কাদের এবং শেখ হাসিনা, এই 4 জনকে আপনি এক পাল্লায় রাখেন। আপনি দেখেন তো কার সাহস বেশি। খালি কোনো রকম বডিগার্ড ছাড়া রাত 12টার সময় এই যে কোনো জায়গাতে যদি যেতে বলা হয়, কে সাহস বলেন, কার সাহস আছে? এই 4 জন লোকের কথা বললাম যে এই 4 জনের প্রতিযোগিতা হলো রাত 12টার সময় সবচেয়ে একটি গোলযোগপূর্ণ এলাকার মধ্যে খালি কোনো রকম বডিগার্ড ছাড়া চলে যাবে। আপনার কাছে মনে হয় কে ফার্স্ট হবে? অথবা ধরেন এখন যদি বলা হয় ডক্টর ইউনূস টেলিফোন করেন শেখ হাসিনাকে আর যাকে বলা হয় তারেক রহমান সাহেবকে, আপনার দুজন কালকে আসেন, বলেন তো কে আগে আসবে? কার আগে আসা সাহস হবে, শক্তি হবে? মানে এই জিনিসগুলো আমরা চিন্তা ভাবনা করলে কিন্তু আমরা অনেক কিছু সমাধান দেখতে পাই। কাজে এই যে শিরোনাম দিয়ে সেটা নিয়ে আর বেশি কিছু আলাপ আলোচনা করার দরকার নেই, বিকজ এই ধরনের আলাপ আলোচনা মানে অনেকের ধৈর্য হারা হতে পারে, অনেকে রাগ করতে পারেন, অনেকে ভুল বুঝতে পারেন। আমি শুধু ইতিহাসের কাহিনী বলে যাই যে সবচেয়ে বড় যে শত্রু, সেই শত্রুর দ্বারাই সবচেয়ে বেশি মিত্রতা হয়েছে, এবং আপনজনের সাথে কিভাবে ঘরের শত্রু বিভীষণ হয়েছে আপনারা সেই কাহিনী বলতে পারেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যে পর্যায়ে আছেন, তিনি যাদেরকে বিশ্বাস করেছিলেন তারা সবাই তার সাথে বেইমানি করেছে। তিনি নিজে কি করেছেন আমি ওটা সমালোচনা করবো না, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যাদেরকে বিশ্বাস করেছিলেন প্রত্যেকটা লোক তার সাথে বেইমানি করেছে। 2 নম্বর হলো ডক্টর মোহাম্মদ ইউনূস যাদেরকে মনে করেছিলেন দে ক্যান ডু বেটার, তারা ভালো করতে পারবে, শেখ হাসিনার মন্ত্রী এমপি, তারা কেউ ভালো করেনি। শেখ হাসিনার মন্ত্রী এমপি যা করছে, মানে তারা তো গিয়ে বাথরুমে গিয়ে বা মল ত্যাগ করতে, এরা এখন ঘরের মধ্যে জাস্ট নিজেদের কাপড় জায়গাতে তারা মল ত্যাগ করে। আর সেই মল ত্যাগ করার, পরিষ্কার করার জন্য আবার দায়িত্ব কাদেরকে দেওয়া হয় বা কাকে দেওয়া হয় এটা আমি বলতে পারবো না। তো বুঝতে পারেন ব্যাপারটা কি অবস্থা ঘটছে। তো সেখান থেকে তো একটা ভদ্রলোক একটা আশ্রয় চাইবে যে আমাকে সেভ করা হোক, আমাকে সাহায্য করা হোক, আমাকে স্কোপ দেওয়া হোক। সেই স্কোপ তাকে কে দিতে পারে বলেন তো? সেই বাংলাদেশে এখন যারা যারা আছে, তিনি সুপ্রিম সাহেবকে বিশ্বাস করতে পারছেন? প্রধান বিচারপতিকে বিশ্বাস করতে পারছেন? প্রধান সেনাপতিকে বিশ্বাস করতে পারছেন? ক্যাবিনেট সচিব যিনি আছেন তাকে বিশ্বাস করতে পারছেন? পুলিশের আইজিকে বিশ্বাস করতে পারছেন? স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা তাকে বিশ্বাস করতে পারছেন? আসিফ নজরুলকে বিশ্বাস করতে পারছেন? তাহলে এই লোকটা কিভাবে আছে? সে কি বেকুব লোক নাকি? সে তো লেমন চুষ খায় না, উনি তো যাকে বলা হয় সেই চুইংগাম খান না, তিনি রীতিমতো যা খান কর করে টাকার উপর সারা জীবন শুয়ে থেকেছেন। তো যারা টাকা উপার্জন করে তাদের মধ্যে হিসেবই মানুষ আর নেই। ব্যাংকের লোক খুব হিসেবি লোক। ফলে তিনি এই যে এখানে বসে বসে একেবারে গণনা করতেছেন, হিসাব করতেছেন কি করিলে কি হয়। এই প্রসঙ্গ বাদ, এখন ইতিহাসের ঘটনায় যাই। যেমন ধরুন প্রথমেই বলি আলেকজান্ডারের কথা। আলেকজান্ডারের সাথে যুদ্ধ হলো কার? ক্ষত্রিয় বীর পুরু, ভারতবর্ষে বিশাল যুদ্ধ। ভারতের কেউ তার সামনে দাঁড়াতে সাহসী পায়নি। তিনি আসতেছেন, এই কথা শোনার সঙ্গে সঙ্গেই তারকে খুশি করার জন্য নিজেদের রাজকন্যা, দাসদাসী, হাতি ঘোড়া, সোনা তার দরবারে পাঠানো শুরু করল। একজন মাত্র মানুষ তার বিরুদ্ধে রুখে দাঁড়ালেন, তিনি হলেন পুরু, ক্ষত্রিয় বংশের একজন বীর রাজা। তো সেই ঝিলাম নদীর তীরে যুদ্ধ হলো। যুদ্ধে পুরু সংগতিকারী পরাজিত হলেন, তাকে শিকল পরিয়ে নেওয়া হলো সামনে। আলেকজান্ডার খুব আশ্চর্য হয়ে তাকে দেখলেন যে এতদিন যুদ্ধ করলাম, কেউ আমার সামনে সরাসরি ফেস টু ফেস যুদ্ধ করেনি। এমনকি তিনি যে পারস্যে যুদ্ধ করে এসছেন সেখানেও দারায়ুস, তৃতীয় দারায়ুস তার সাথে সরাসরি যুদ্ধ করেনি, গেরিলা যুদ্ধ করেছেন। আর এই ভদ্রলোক পুরো ব্যাটেল ফিল্ডে ফেস টু ফেস আমার সঙ্গে যুদ্ধ করেছেন। তো তিনি খুব অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়েছিলেন যে বীর তো বীরকে বুঝে, কাপুরুষকে চিনে, চোরকে চিনে, চোরটাকে চিনে, এটা দুনিয়ার নিয়ম।
তো আলেকজান্ডার বীর চিনতে পেরেছেন। তিনি তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে তাকে বললেন যে আপনি আমার কাছ থেকে কেমন ব্যবহার আশা করেন? তো তিনি বললেন যে আপনি একজন রাজা, আমিও একজন রাজা। একজন রাজার কাছ থেকে একজন রাজা যেমন ব্যবহার আশা করে আমি তেমন ব্যবহার আশা করি। এক কথায় কেল্লা ফতে। সঙ্গে সঙ্গে তাকে তিনি মুক্তি দিলেন, চেয়ার দিলেন, বসতে দিলেন, তার রাজ্য ফিরিয়ে দিলেন এবং তার সঙ্গে তার একটা বন্ধুত্ব হয়ে গেল। এই গেল অবস্থা। মহাভারতের যুদ্ধ, পাণ্ডব এবং কৌরব তাদের মধ্যে যুদ্ধ হলো। সব মানুষ, লক্ষ লক্ষ মানুষ মারা গেল, শুধুমাত্র অল্প কয়েকজন বেঁচে ছিল। এবং যারা বেঁচে ছিলেন তারা মানে ওই যুদ্ধের উদ্যোক্তা। পরবর্তীতে দেখে গেল তাদের মধ্যে মিল হয়ে গেল। তাদের মধ্যে মিল হলো, কিন্তু ইতিমধ্যে সব সৈন্য সামন্ত সব শেষ। এ হলো মহাভারতের যুদ্ধের শেষ কাহিনী। এরকম একটা অবস্থা। ভারতের গিয়াসউদ্দিন বলবনের কথা বলি। গিয়াসউদ্দিন বলবনের সন্তান বুখরা খান বাংলাদেশে আসলেন, বিদ্রোহ করে বসলেন পিতার বিরুদ্ধে। বলবন আসলেন তার সাথে যুদ্ধ করার জন্য এবং পরবর্তীতে তিনি যুদ্ধ না করে সন্তানের সাথে সন্ধি করলেন, সন্তানকে ছেড়ে দিলেন। এই গেল এক। আবার বুখরা খানের ছেলে কায়কোবাদ তিনি দিল্লি সিংহাসনে বসলেন এবং তিনি পিতার বিরুদ্ধে যুদ্ধ করলেন। মানে বাংলাদেশে যে বুখরা খান ছিলেন তার বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করলেন দিল্লির সুলতান, একটা বাচ্চা ছেলে। পিতা পুত্রের মিল হলো, খাতির হয়ে গেল। পিতা বুঝলেন যে তার সন্তান বেশি দিন বাঁচবে না, বিকজ সে যে গ্রুপ অফ গ্যাংয়ের মধ্যে পড়েছে একে মেরে ফেলবে। ফলে তিনি দিল্লিতে গেলেন না পুত্রের সাথে, পুত্রকে দোয়া করে দিলেন। যাওয়ার পথেই সে তাকে মেরে ফেলা হলো। আকবরের আর জাহাঙ্গীরের ঘটনা বলি। প্রিয় দর্শক, আশা করি সবগুলো ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেছেন। ভিডিওগুলো দেখে কি জানলেন বুঝলেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর এরকম গরম গরম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ইতিমধ্যেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।